বন্ধুরা, আপনারা কি জানেন লোহা কোথায় থেকে আসে? লোহা কি সরাসরি মাটির নিচে পাওয়া যায় নাকি এটাকে ফ্যাক্টরিতে বানাতে হয়? তো আজকে আমরা এই ভিডিওর সাহায্যে জানবো যে আসলে ফ্যাক্টরিতে কোন প্রক্রিয়ার সাহায্যে রেভার্স, লোহার পাইপ এবং আইবিএমস থেকে শুরু করে আমাদের ঘরের ছাদে ব্যবহৃত টিন শেডকে লোহা দ্বারা কিভাবে তৈরি করা হয়। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। চলুন জানা যাক লোহা কিভাবে তৈরি হয়। আমরা অনেকেই হয়তো জানি যে আমাদের এই পৃথিবীতে কিন্তু লোহার খাঁটি উপাদান পাওয়া যায় না। যেসব লোহার জিনিস আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি সেগুলো মূলত আমরা সরাসরি তৈরি অবস্থায় পাই না, বরং তার জন্য আমাদেরকে সর্বপ্রথম মাটির গভীরে খনন করার মাধ্যমে আয়রন ওর বা লৌহ আকরিককে খুঁজে বের করতে হয়, যেখানে বিভিন্ন ধরনের উপাদান পাওয়া যায়। এসব উপাদানগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার সাহায্যে বিশুদ্ধ করা হয়, অতঃপর সেখান থেকে ব্যবহার করার জন্য পিওর লোহা পাওয়া যায়। মাটির নিচে লোহার প্রধানত 4 ধরনের উপাদান পাওয়া যায়। প্রথমটি হচ্ছে হিমাটাইট। এ ধরনের লোহা লাল অথবা চকলেটি রঙের হয়ে থাকে। এর মধ্যে প্রায় 60 থেকে 70% লোহার প্রলেপ পাওয়া যায়। দ্বিতীয়টি হচ্ছে সাইডেরাইট। এই লোহা দেখতে অনেকটা কয়লা বা ছাই এর মতো হয়। এর মধ্যে প্রায় 10 থেকে 40% লোহার উপাদান থাকে। 3 নম্বরটি হচ্ছে ম্যাগনেটাইট। এটি খুবই কোয়ালিটি সম্পন্ন একটি লোহার উপাদান। এটির মধ্যে প্রায় 70% লোহার প্রলেপ পাওয়া যায়। লোহার 4 নম্বর উপাদানটি হচ্ছে লিমোনাইট, যেটি প্রধানত হলদে অথবা বাদামি রঙের হয়ে থাকে, যেটির মধ্যে প্রায় 40 থেকে 60% লোহার উপাদান থাকে। তাহলে চলুন এখন জানা যাক এগুলো থেকে কিভাবে লোহা তৈরি করা হয়। আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে লোহা বানানোর জন্য প্রথমেই আমাদেরকে আয়রন ওর তথা লৌহ আকরিক এর প্রয়োজন হয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রিসার্চ করার মাধ্যমে আয়রন ওরকে মাটির নিচ থেকে বাইর করা হয়। রিসার্চ করার পর এটা বোঝা যায় যে আয়রন ওর কোথায় কোথায় আছে, কতটুকু মাত্রায় আছে এবং কোন কোয়ালিটির এটি। যখন রিসার্চারদের মাধ্যমে সবকিছু নিশ্চিত হয়ে যায়, তখন যেই জায়গায় আয়রন ওর পাওয়া গিয়েছে সেখানে ব্লাস্ট করা হয়, যাতে করে সেখানের মাটি এবং পাথরগুলো ছোটো ছোটো টুকরায় ভেঙে যায় এবং খুব সহজে আয়রন ওরকে সেখান থেকে বাহির করা যায়। মাটি থেকে আয়রন ওরকে বাহির করার পর ট্রাকে করে আয়রন ওরকে একটি ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। যেসব আয়রন ওরকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়েছে সেগুলিতে এখনও অনেক ময়লা আবর্জনা বা অপ্রয়োজনীয় পদার্থ রয়েছে। এর মধ্যে কার্বন থেকে শুরু করে ম্যাগনেট, গন্ধক এবং ফসফরাস সহ আরও অনেক কঠিন পদার্থ থাকে। এগুলোকে পরিষ্কার করার জন্য চুনাপাথর বা সার কয়লা ব্যবহার করা হয়। ফ্যাক্টরিতে সর্বপ্রথম আয়রন ওরকে একটি ক্রাশার মেশিনের মধ্যে ডালা হয়, যাতে করে আয়রন ওরকে ভেঙে আরও ছোটো ছোটো টুকরায় পরিণত করা যায়। তারপর টুকরোগুলোকে একটি ম্যাগনেটিক মেশিনের মধ্যে ঢেলে সেখান থেকে লোহাকে মাটি এবং অন্যান্য পদার্থ থেকে আলাদা করা হয়। যেখানে পিওর লোহা আলাদা হওয়ার পর লোহাকে একটি ঘূর্ণয়ন মেশিনের মধ্যে ঢালা হয়। বারবার ঘূর্ণয়নের ফলে লোহা ছোটো ছোটো মার্বেলে পরিণত হয়, যেগুলোকে আমরা পিগ আয়রন বা কাঁচা লোহা বলে থাকি। কাঁচা লোহার মধ্যে অধিক মাত্রায় কার্বনের মিশ্রণ থাকে, তাই লোহা এখনও কাঁচা থাকার কারণে লোহাকে ওয়েল্ডিং করা সম্ভব হয় না, যার কারণে লোহাকে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়। কিছুক্ষণ এই ফার্নেস বা চুল্লিতে থাকার পর লোহা পুরোপুরি লিকুইডে পরিণত হয়ে যায়, যা দেখতে অনেকটা আগ্নেয়গিরি লাভার মতো লাগে। তারপর এই গলিত লোহার সম্পূর্ণ কন্টেনারটিকে একটি ক্রেনের সাহায্যে বাইরে নেওয়া হয়। সেখান থেকে আরেকটি ছোট কন্টেনারে নিয়ে এই লিকুইডকে একটি মোল্ড বা গর্তের মধ্যে ডালা হয়। এরকম অল্প অল্প করে লোহার লিকুইডকে এই সবগুলো মোল্ডের মধ্যে ডালা হয়। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এই সব মল থেকে রেড হট বিমসকে বাহিরে নিয়ে আসা হয়। তারপর এই বিমগুলো ঠান্ডা হওয়ার পর একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হয়, আর এই সব বিমের সাহায্যে লোহার সকল প্রকার প্রোডাক্টস তৈরি হয়ে থাকে। এখন লোহার এই বিম থেকে রেভার্স তথা রড তৈরি করার জন্য এগুলোকে একটি চলন্ত বেল্টের উপর রাখা হয়। এখান থেকে কনভেয়ার বেল্টটি বিমকে একটি চুল্লিতে নিয়ে যায়, যেখানে প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হওয়ার পর এই বিমগুলো পুরোপুরি লাল হয়ে যায়। তখন এই বিমগুলোকে একটি একটি করে বাহিরে কনভেয়ার বেল্টের উপর রাখা হয়। এখান থেকে এই বিমগুলো সামনের মেশিনের দিকে যায়, যেখানে বিমটি আস্তে আস্তে পাতলা এবং লম্বা হতে থাকে। বিমটি সঠিক মাপের হওয়ার পর সেটিকে রডের আকৃতিতে আনার জন্য মাল্টিপল ডাই মেশিনের মধ্যে রাখা হয়, যাতে করে এই বিমটি পাতলা এবং লম্বা হয়ে যায়। এখানে এই লোহাকে ডাই মেশিন থেকে বাহির করে অন্য আরেকটি ছোটো ডাই মেশিনের মধ্যে ঢুকানো হয়। এরকম করে ছোটো থেকে আরও ছোটো ডাই মেশিনের মধ্যে ঢুকিয়ে এটিকে আরও পাতলা করা হয়। তারপর আস্তে আস্তে তা রডের শেপে চলে আসে। এভাবে করেই যখন শেষ ডাই মেশিন থেকে লোহার বিমকে বাহির করা হয়, তখন এটি একটি পারফেক্ট রডের আকার ধারণ করে। তারপর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটি নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হয়। ঠান্ডা হওয়ার পরেই রডগুলো সম্পূর্ণরূপে ব্যবহারও উপযোগী হয়ে যায়। আর ঠিক একইভাবে আইবিম তথা অ্যাঙ্গেল বানানোর জন্যও এই লোহার বিমকেই ব্যবহার করা হয়। সর্বপ্রথম এই বিমকে গরম করার জন্য একটি চুল্লিতে ডালা হয়। গরম হওয়ার পর তা কনভেয়ার বেল্টের সাহায্যে পরের প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়। এখান থেকে লোহার বিমটি সরাসরি একটি রুলারের মধ্যে ডালা হয়। এই রুলার মেশিনটি বিমের দুই দিকের সাইডকে বাঁকিয়ে দেয়। আরও ভালো আকার দেওয়ার জন্য এটিকে আবার ডাই রুলারের মধ্যে দিয়ে যেতে হয়।
তারপর এই বিমটি একটি আই বিমে পরিণত হয়। এই বিমকে ফাইনালি আরেকবার ডাই মেশিনের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে এটি পুরোপুরি একটি আই বিমে পরিণত হয়ে যায়। আই বিম ঠান্ডা হওয়ার জন্য বাহিরে রাখা হয়, আর এভাবেই আই বিমকে বানানো হয়ে থাকে। এই আই বিম এর ব্যবহার ব্রিজ এবং বড় বড় বিল্ডিং এর কনস্ট্রাকশন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়ে থাকে, কেননা এরকম করে প্রচুর রড সংরক্ষণ করা যায়। তো বন্ধুরা, আপনারা যদি এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেশনাল ভিডিও পেতে চান, তাহলে লাইফস্টাইল ডাইভার্সিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।